বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অসঙ্গতি চলছে তাই আমার পারফরমেন্স খারাপ হচ্ছে, এটা একটা লেম এক্সকিউজ। যেই প্লেয়ারটা বছরে 70 লক্ষ টাকা ইনকাম করে সেই প্লেয়ারটা তো বছরে 10 লক্ষ টাকা নিজের প্র্যাকটিসের জন্য খরচ করতে পারে। স্মিথ নিজেকে নিজে ব্যাটসম্যান বানিয়েছেন, তার গার্লফ্রেন্ড তাকে বোলিং করতেন, তিনি ব্যাটিং করতেন, এরকম আমরা শুনেছি। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। গৌতম গম্ভীর 2015 সালের সামার ভ্যাকেশনের সময় ইন্ডিয়া থেকে অস্ট্রেলিয়া ছুটে গিয়েছিলেন জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে 1:1 পার্সোনাল ট্রেনিং করার জন্য। আপনি কি কখনো শুনেছেন আমাদের নাজমুল শান্ত তিনি বাংলাদেশ থেকে সাউথ আফ্রিকা গেছেন শুধুমাত্র গ্যারি কাস্টেনের সঙ্গে 1:1 স্কিল ট্রেনিং করার জন্য? কখনো কি শুনেছেন লিটন কুমার দাস বাংলাদেশ থেকে সাউথ আফ্রিকা গেছেন গ্যারি কাস্টেনের সঙ্গে 1:1 কাজ করার জন্য? কখনোই আমরা এটা শুনি না। এখন গৌতম গম্ভীরকে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এটা ম্যানেজ করে দেয় নাই, তিনি তার নিজের টেকনিকটাকে শানিত পরিশীলিত করার জন্য তিনি নিজে সেই কাজটা করেছেন। এটাকেই বলা হয় নিজের প্রতি ইনভেস্টমেন্টের জায়গাটা। আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই, রবিন উথাপ্পা তিনি 2011 সালে ফিল করলেন যে কোনোভাবেই তার টেকনিক্যাল কোনো সেট তিনি পরিবর্তন করতে পারছেন না। ইন্ডিয়া টিমের সঙ্গে যখন তিনি প্র্যাকটিস করছেন কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। তিনি কি করলেন, প্রবীণ আমরের সঙ্গে 1:1 কাজ করা শুরু করলেন। এরপর 12, 13, 14 মৌসুমে আইপিএলে বেশ ভালো পারফর্ম তিনি করলেন। সেটা দেখা দেখি দীনেশ কার্তিক, আজিঙ্কা রাহানেরা প্রবীণ আমরের সঙ্গে 1:1 কাজ করা শুরু করলেন, নিজেদের প্রতি নিজেরা ইনভেস্ট করলেন আলাদা পার্সোনাল কোচ প্রবীণ আমরেকে রেখে। এরপর বিরাট কোহলি সঞ্জয় বাঙ্গারের সঙ্গে কাজ করা শুরু করলেন পার্সোনালি। অভিষেক নায়ারকে পরবর্তী সময় বলা হলো যে ইন্ডিয়ান প্লেয়ারদের এই সার্কিটের একটু নিচের দিকের প্লেয়ারদের 1:1 মেন্টরিং করার জন্য হি হ্যাজ বিন দ্য বেস্ট স্কিল ডেভেলপমেন্টের জন্য। আমরা কি এই জায়গাটা কখনো দেখি যে আমাদের দেশের ক্রিকেটাররা নিজেদের প্রতি নিজেরা এই ইনভেস্টমেন্টটা করেন? একটা ন্যাশনাল টিমের প্লেয়ার কিংবা একটা প্রিমিয়ার ডিভিশনের প্লেয়ার যারা ন্যাশনাল টিমে খেলেছে এরকম একজন প্লেয়ারের বাৎসরিক ইনকাম কিন্তু 70 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকার মধ্যে। এখন এই 70 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকার মধ্যে যার বাৎসরিক ইনকাম, তারা কি 10 লক্ষ টাকা শুধুমাত্র নিজের প্র্যাকটিস বা নিজের আপগ্রেডেশনের জন্য অথবা নিজের টেকনিক্যাল ইমপ্রুভমেন্টের জন্য একজন পার্সোনাল কোচ, একজন পার্সোনাল ট্রেনার, একজন পার্সোনাল ডায়েটিশিয়ান রেখে তারা কি সেই কাজটা করতে পারেন না? তাহলেই কিন্তু নিজের আপগ্রেডেশনের জায়গাটা হয়। ওই যে প্লেয়ারদের কথা বললাম তারা কিন্তু বিসিসিআই এর সাপোর্টের জন্য অপেক্ষা করে নাই, তারা কি করেছে, তারা নিজেদের আপগ্রেডেশনের জন্য নিজেরা কাজ করেছে, কারণ ওই প্লেয়াররা ওই রকমের ইনকামটা তারা করেন। হ্যাঁ, সিস্টেমের অসঙ্গতি আমাদের দেশে আছে, সেটা আমরা নিচের দিকের প্লেয়ারদের জন্য বলতে পারি যারা এফোর্ড করতে পারে না, কিন্তু যেই প্লেয়ারটা বছরে 70 লক্ষ টাকা ইনকাম করে সেই প্লেয়ারটা তো বছরে 10 লক্ষ টাকা নিজের প্র্যাকটিসের জন্য খরচ করতে পারে। আপনি হয়তোবা বলতে পারেন যে আপনি প্র্যাকটিস করবেন, আপনার প্র্যাকটিস করার জায়গা নাই। আপনি যে টাকাটা ইনকাম করছেন আপনার এবিলিটি আছে কোনো একটা জায়গা ভাড়া রেখে সারা বছরের জন্য ভাড়া নিয়ে প্র্যাকটিস করার, আপনার এবিলিটি আছে যারা ওই লেভেলে খেলছেন ন্যাশনাল টিম লেভেলে। আপনি যদি বলেন যে আপনি বছরে 1 কোটি টাকার মতো ইনকাম করেন, আপনার নিজের প্রতি ইনভেস্ট করবেন না, আপনি তো চাইলে বোলিং মেশিনও কিনতে পারেন, আপনি চাইলে বোলিং মেশিনও কিনতে পারেন নিজের প্র্যাকটিসের জন্য, এটা নিজের আপগ্রেডেশনের জন্য, এটা আপনার অ্যাসেট থাকবে। এইভাবে কি আমাদের প্লেয়াররা কখনো চিন্তা করেন কি না সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা আমাদের সবার মধ্যেই আছে। এখন সব সময় তো আমরা ক্রিকেট বোর্ডকে দোষ দিতে পারি, ক্রিকেট বোর্ড এই ফ্যাসিলিটি দেয় না সেই ফ্যাসিলিটি দেয় না, বাট আপনিও তো ভাই ইনকাম করছেন আপনার নিজের স্বার্থে, আপনার ঘরেই আপনি পার্সোনাল জিম সেট স্থাপন করতে পারেন, ওই পরিমাণ ইনকামটা আপনারা করেন। সো ফ্যাক্টের জায়গাটা ওইখানে যে আসলে আমরা নিজেদের আপগ্রেডেশনের জায়গাটা নিজেরা কতটুকু চিন্তা করতে পেরেছি। রচিন রবীন্দ্রার কথা যদি বলি, রচিন রবীন্দ্রা তিনি ইন্ডিয়া ট্যুরের আগে, অর্থাৎ ইন্ডিয়াতে যখন তারা টেস্ট খেলতে আসবেন তার আগে 2 মাস বা 3 মাস চেন্নাই সুপার কিংসের একাডেমিতে এসে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই কন্ডিশনের সঙ্গে তিনি ইউজ টু হয়েছেন নিজে নিজে পার্সোনালি, তার বাবা তাকে নিয়ে এসেছিলেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তার জন্য কিছু করেন নাই, রচিন রবীন্দ্র নিজে থেকে এসেছিলেন যে ইন্ডিয়াতে আমার এরপরে খেলা আছে, আমি ইন্ডিয়ান কন্ডিশনটার সঙ্গে হ্যাবিচুয়েটেড হব পার্সোনাল জায়গা থেকে, অন আ পার্সোনাল নোট। আপনি কি এখন বলবেন যে আমাদের এলিট লেভেলের প্লেয়ারদের ওই সামর্থ্য নাই যে সাপোজ আমার পরবর্তী সিরিজটা হচ্ছে এরপরে আছে আমাদের সাউথ আফ্রিকাতে, আমি চাই সাউথ আফ্রিকাতে গিয়ে আমি 1 মাস আমি আমার নিজের খরচ, আমার নিজের আপগ্রেডেশনের জায়গার জন্য আমি কাজটা করব, ইনভেস্টমেন্ট, এটাকেই বলা হয় আসলে ইনভেস্টমেন্টের জায়গাটা। ওইটা আমরা কতটুকু আসলে চিন্তা করতে পারি, কতটুকু চিন্তা করতে পেরেছি। আমাদের অনেক প্রবাসীরা থাকেন সেসব জায়গায়, ইংল্যান্ড বলেন, সাউথ আফ্রিকা বলেন, আপনি চাইলে যদি নিজের প্রতি ইনভেস্ট করার ইচ্ছা থাকে আপনি চাইলে তাদের বাসায় যেটা হয় পেইং গেস্ট হিসেবেও থাকতে পারেন, কোনো সমস্যার কিছু নাই। সো এই কালচারটা আমরা ওইভাবে চিন্তা করি কিনা, করেছি কিনা। এখন আপনি বলছেন যে আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে চলমান অসঙ্গতি বা অস্থিরতা চলছে সেটা প্লেয়ারদের পারফরমেন্সের উপর প্রভাব পড়ছে কিনা। এখন
যদি কোনো প্লেয়ার এই কথা বলেন যে হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অস্থিরতা আমাদের খেলায় পারফরমেন্সে প্রভাব পড়ছে, এখনও কোনো ক্রিকেটার বলেন নাই, কিন্তু যদি এটা কেউ বলেন তাহলে সেটা হবে সবচাইতে বড় লেম এক্সকিউজের জায়গা। কারণ আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে, পেশাদার ক্রিকেটার হিসাবে আপনার এই রকম কোনো জায়গা নাই যে আপনি আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনার খেলার উপর ইম্প্যাক্ট ফেলবে। কারণ আপনার যদি স্কিল ঠিক থাকে, আপনি যে কোনো ধরনের সিচুয়েশনের সঙ্গে কোপ আপ করতে পারবেন। হ্যাঁ, মেন্টালি ডিস্টার্ব থাকতে পারেন, আপনার আশেপাশে ওই জিনিসগুলো ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে, কিন্তু এতটা পারফরমেন্স ডাউন আপনার করতে পারে না যদি আপনার স্কিল ভালো থাকে। মাইকেল ক্লার্ক যেদিন তার ডিভোর্স হয়েছিল তার স্ত্রী লরা বিঙ্গলের সঙ্গে, তার পরের দিন মাইকেল ক্লার্ক গিয়ে একটা সেঞ্চুরি করেছিলেন। তো এখন যদি তার স্কিল ঠিক না থাকতো, স্কিল ছিল বলেই এরকম মেন্টাল ডিস্টারবেন্সের জায়গা থেকেও তিনি কিন্তু পারফর্ম করতে পেরেছেন। এখন আপনি যদি বলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অসঙ্গতি চলছে তাই আমার পারফরমেন্স খারাপ হচ্ছে, এটা একটা লেম এক্সকিউজ। মাইকেল ক্লার্কের জীবন ওলটপালট হয়ে গিয়েছিল, বাট তারপরের দিন তিনি নেমে সেঞ্চুরি করেছিলেন কারণ তার স্কিল ছিল। এই কথাগুলো কেন বললাম? ওই যে স্কিল সেট আপ বিল্ড করার জায়গায় এতক্ষণ যে এক্সাম্পলগুলো দিলাম, যে প্লেয়ারদের নিজেদের স্কিল সেট আপটা নিজেদের বিল্ড আপ করা, বিশেষ করে এলিট লেভেলের প্লেয়ার যারা। স্টিভেন স্মিথ যখন ব্যাটসম্যান হবেন, মানে তার একটা ট্রানজিশনাল ফেজ তো ছিল যে বোলার থেকে ব্যাটসম্যান হওয়া, বা তিনি ব্যাটসম্যানশিপের যে পরিচয় এটা তিনি দেবেন সেটার একটা বহিঃপ্রকাশ করবেন, ওই সময়টায় তার গার্লফ্রেন্ড তাকে বল থ্রো করতেন। নিজের স্কিল তিনি তৈরি করেছেন, নিজের স্কিল নিয়ে তিনি নিজে কাজ করেছেন। তিনি কিন্তু অপেক্ষা করেন নাই যে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড তাকে ব্যাটসম্যান বানাবে। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড স্টিভেন স্মিথকে ব্যাটসম্যান বানায় নাই, স্মিথ নিজেকে নিজে ব্যাটসম্যান বানিয়েছেন। তার গার্লফ্রেন্ড তাকে বোলিং করতেন, তিনি ব্যাটিং করতেন, এরকম আমরা শুনেছি। প্রচুর ঘন্টার পর ঘন্টার সময় তিনি ব্যয় করতেন। আমি একটা এক্সাম্পল আপনাকে দেই যে মোহাম্মদ শামি 2023 বিশ্বকাপের আগে তার ফার্ম হাউসে লাইট লাগিয়েছিলেন, পিচ বানিয়েছিলেন, এমন পিচ বানিয়েছিলেন যেখানে আসলে পেস বোলারদের জন্য বোলিং করা খুব টাফ, খুব সহজে বোলিং করা যায় না বা খুব সহজে সুইং আদায় করা যায় না, এরকম পিচ তিনি তার ফার্ম হাউসে বানিয়েছিলেন। তার ফার্ম হাউসে বানিয়ে তার গ্রামে ওইখানে ফ্লাড লাইট লাগিয়েছিলেন, বল পানিতে বালতিতে ভিজিয়ে। তারপর তিনি 23 বিশ্বকাপের আগে তিনি তার নিজের পার্সোনাল ট্রেনিংটা করতেন, টিম ট্রেনিং না, পার্সোনাল ট্রেনিং তিনি নিজেরটা নিজে করতেন। তো এই যে এগুলোকেই বলা হয় ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের জায়গা। আমাদের প্রচুর প্লেয়ার আছেন যার বাড়ির সামনে কিংবা কোনো একটা জায়গায় বা এলাকায় একটা এরকম পিচ তৈরি করে তাদের পক্ষে কাজ করা সম্ভব। অনেক প্লেয়ার আছেন যাদের বোলিং মেশিন কেনার সামর্থ্য আছে, এলিট লেভেলে ক্রিকেট খেলছেন, বাট আপনি আসলে কতটুকু, এই যে এক্সাম্পলের জায়গাটা, বড় প্লেয়ার তো এমনি হয় না। বড় প্লেয়ার, খুব সিম্পল একটা ব্যাপার আমি আপনাকে বলি যে আমার যদি এরকম হয় যে আমার আজকে একটা অ্যাসাইনমেন্ট ধরতে হবে, আমার অ্যাসাইনমেন্ট হচ্ছে বিকেল 3টার সময়, 1টার দিকে আমি জানলাম যে আমার অফিস আমাকে গাড়ি দিতে পারছে না, এখন আমি কি সেই অ্যাসাইনমেন্টটা মিস করব, নাকি আমি যে কোনো রাইড শেয়ারিং অ্যাপে দিয়ে সেই অ্যাসাইনমেন্টের জায়গাটায় গিয়ে আমার অ্যাসাইনমেন্টটা কাভার করে তারপর অফিসে এসে একটা বিল করবো যে ভাই আপনারা তো গাড়ি দিতে পারেন না কিন্তু আমি অ্যাসাইনমেন্টটা করেছি, এই যে আমার রাইড শেয়ারিং অ্যাপে এই বিলটা খরচ হয়েছে। সো ফ্যাক্টের জায়গাটা আসলে ওই জায়গাটা আপনার সদিচ্ছার জায়গাটা। আপনার যদি সদিচ্ছা থাকে তাইলে আপনি অফিস আপনাকে গাড়ি দিচ্ছে কিনা তার জন্য আপনি বসে থাকবেন না, আপনি রাইড শেয়ারিং অ্যাপ নিয়ে অ্যাসাইনমেন্ট করে এসে তারপর অফিসে বিল করবেন যে ভাই আমার 1200 টাকা এই রাইড শেয়ারিং অ্যাপে বিল আসছে, আপনি আমার 1200 টাকা দেন, কিন্তু আমি কাজটা করেছি অফিসের। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, যেটা মনে হয় যে আমাদের দেশে আমরা অনেক বেশি মাত্রায় পিছিয়ে আছি।